হ্যালো স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম আরও একবার রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে। আমি এসি স্যার, তোমাদের ফিজিক্সের ফ্যাকাল্টি। স্টুডেন্টস, আজকে আমরা সিএইচএসএল টায়ার 2 ওরিয়েন্টেড কিছু ভালো ভালো প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলোকে অবশ্যই আমরা ডিসকাস করব, তার আনসার বা এক্সপ্লেনেশন বলবো। তোমরা অবশ্যই ক্লাসগুলো ফলো করতে থেকো। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ক্লাসের শেষে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর কথা না বাড়িয়ে আজকে সেশনটা আমি শুরু করব সিএইচএসএল এর টায়ার 2 ওরিয়েন্টেড বা মেন্স ওরিয়েন্টেড। তোমরা জানো 26 তারিখ পরীক্ষা রয়েছে, আমরা ভালো ভালো কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি, সেগুলো আমরা প্র্যাকটিস করব ফিজিক্সের। শুরুতে একটু বলে দিই, যদি তোমাদের মধ্যে কেউ রাইস স্মার্ট বাংলা আমাদের যে অনলাইন কোর্সগুলো রয়েছে সেগুলো অ্যাভেল করতে চাও, সেটা পিএসসি হতে পারে, সেটা ডব্লিউবিসিএস হতে পারে, সেটা এসএসসি বা রেল হতে পারে, ব্যাঙ্কিং হতে পারে, তোমরা রাইস স্মার্ট বাংলা অ্যাপটা কিন্তু অবশ্যই গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অ্যাপটা ইনস্টল করে নিও। সেই অ্যাপে তোমরা কত কী ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ দেখে নাও। মক টেস্ট পেয়ে যাচ্ছ, স্টাডি মেটেরিয়াল পেয়ে যাচ্ছ, 100+ রেকর্ডেড ভিডিও পাচ্ছ, 500+ লাইভ লেকচার পাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্স, ডেমো ক্লাস, গভর্নমেন্ট জবের অ্যালার্ট, এভরিথিং তোমরা এই অ্যাপেই পেয়ে যাচ্ছ। তোমরা অ্যাপ ইনস্টল করবে এবং তারপর যদি কোনো কোর্স পারচেস করতে চাও, সেখানে AC20 আমার এই কোডটা ইউজ করলে তোমরা কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছ 20% ফ্রম দ্য কোর্স ফি। এন্টার কোর্স ফি থেকে উইল গেট 20% ডিসকাউন্ট ইফ ইউ ইউজ মাই কোড AC20। তো সবার উদ্দেশ্যে এটা বলা রইল, সবাই দেখে নিও। এবার আজকে সেশন শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন সিএইচএসএল ওরিয়েন্টেড, সিএইচএসএল অথবা এসএসসি 10+2 ওরিয়েন্টেড। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, চলো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ভেক্টর কোয়ান্টিটি? নিচের কোনটা ভেক্টর কোয়ান্টিটি হবে? চারটে অপশন দেওয়া আছে, দেখে নাও। ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড এবং কাইনেটিক এনার্জি, চারটে অপশন দেওয়া আছে। নিচের কোনটা ভেক্টর কোয়ান্টিটি? দেখো বাচ্চারা, ভেক্টর কোয়ান্টিটি কাদের বলে? ভেক্টর কোয়ান্টিটি মানে যাদের ম্যাগনিটিউড থাকবে, যাদের ডিরেকশন থাকবে, এবং যারা ভেক্টর অ্যাডিশন রুল ফলো করবে। কি বললাম? ভেক্টর কোয়ান্টিটি কারা? যাদের ম্যাগনিটিউড আছে, যাদের ডাইরেকশন আছে, এবং যারা ভেক্টর অ্যাডিশন রুল ফলো করে, তারা সবাই হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এখানে চারটে অপশন দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, স্পিড দেওয়া আছে, কাইনেটিক এনার্জি দেওয়া আছে। তো সঠিক অপশনটা অবশ্যই হবে ডিসপ্লেসমেন্ট, কারেক্ট আনসারটা। বাকিগুলো কেন হবে না? ডিস্টেন্স দেখো, স্পিড দেখো, এরা সবাই হচ্ছে স্কেলার রাশি। প্রথম কথা, এদের ম্যাগনিটিউড আছে, ডিরেকশনের কোনো ব্যাপার নেই। আর ডিস্টেন্স বলো, স্পিড বলো, এরা কখনো নেগেটিভ হতে পারে না। ডিসপ্লেসমেন্ট পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, ডিপেন্ড করছে তুমি কোন ডিরেকশনে যাচ্ছ তার উপর। নর্থের দিকে গেলে যদি ডিসপ্লেসমেন্ট পজিটিভ নিই, সাউথের দিকে আসলে ডিসপ্লেসমেন্ট নেগেটিভ নেব, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো এ বা সি, কোনো মতেই এরা ভেক্টর হবে না। কাইনেটিক এনার্জি সেটাও হবে না, কারণ ওয়ার্ক মানে হচ্ছে ট্রান্সফার অফ এনার্জি। ওয়ার্ক মানে ট্রান্সফার অফ এনার্জি। ওয়ার্ক একটা স্কেলার রাশি, তাহলে এনার্জিও স্কেলার রাশি হবে। ওয়ার্ক একটা স্কেলার রাশি, মনে রেখো বাচ্চারা, ওয়ার্ক হচ্ছে একটা স্কেলার রাশি, আর ওয়ার্ক মানেই হচ্ছে ট্রান্সফার অফ এনার্জি, তাহলে এনার্জিটাও কিন্তু স্কেলার রাশি হবে। তাহলে সিও হবে না, ডিও হবে না, এও হবে না, সঠিক আনসারটা বি হবে, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি। যদি অপশনে ভেলোসিটি থাকতো, ভেলোসিটিও ভেক্টর কোয়ান্টিটি। অনেক ভেক্টর কোয়ান্টিটি হয়, তার মধ্যে আমি দুটো এক্সাম্পল এখানে দিলাম, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, এরা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এখানে সঠিক আনসারটা অপশন বি হবে। চলে যাও নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। আজকে দ্বিতীয় কোয়েশ্চেনে যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ নন ইউনিফর্ম অ্যাক্সেলারেটেড মোশন? নিচের কোনটা নন ইউনিফর্ম অ্যাক্সেলারেটেড মোশন? নন ইউনিফর্ম অ্যাক্সেলারেটেড মোশন কাকে বলে? দেখো, নন ইউনিফর্ম কথাটা মানে হচ্ছে নট কনস্ট্যান্ট। নন ইউনিফর্ম মানে হচ্ছে বাংলায় বলতে গেলে পরিবর্তনশীল। পরিবর্তনশীল, পরিবর্তনশীল মানে হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল, তাহলে নিচের কোন ক্ষেত্রে অ্যাক্সেলারেশনটা ভেরিয়েবল হবে? অ্যাক্সেলারেশন কাকে বলে? অ্যাক্সেলারেশন মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। অ্যাক্সেলারেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। সময়ের সাপেক্ষে যে গতিবেগের পরিবর্তন, তাকে অ্যাক্সেলারেশন বলা হয়। টাইমের রেসপেক্টে ভেলোসিটির যে পরিবর্তন, তাকে অ্যাক্সেলারেশন বলা হয়। সমান সময়ের ব্যবধানে যদি সমপরিমাণে গতিবেগের বৃদ্ধি হয়, তাহলে বলা হয় সমত্বরণ, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। আবারও বলছি, সমান সময়ের ব্যবধানে যদি সমপরিমাণে গতিবেগের বৃদ্ধি হয়, তাকে বলা হয় সমত্বরণ, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। কিন্তু যদি এরকম হয়, সমান সময়ের ব্যবধানে গতিবেগের যে পরিবর্তন সেটা অসম হচ্ছে, অর্থাৎ মানে ইউনিফর্মলি হচ্ছে না গতিবেগের চেঞ্জটা, তাহলে ভেলোসিটির চেঞ্জ যদি ইউনিফর্মলি হয়, তাহলে বলবো ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। আর ভেলোসিটির চেঞ্জ যদি ইউনিফর্মলি না হয়, সেটা নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। তাহলে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে হচ্ছে যেখানে সময়ের সাপেক্ষে গতিবেগের যে পরিবর্তন সেটা ইউনিফর্মলি হচ্ছে না, নন ইউনিফর্মলি হচ্ছে।
ঠিক আছে, সেটাকে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বলা হয়। তাহলে নন ইউনিফর্ম মানে হচ্ছে, মনে রেখো যে নন ইউনিফর্ম মানে হচ্ছে ভেরিয়েবল, ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট। তাহলে দেখো চারটে অপশন কী কী দিয়েছে, নন ইউনিফর্ম খুঁজতে হবে, নন ইউনিফর্ম খুঁজতে হবে, ফ্রি ফল দেওয়া আছে, মুভমেন্ট অফ ফ্যান দেওয়া আছে, রোলার কোস্টার দেওয়া আছে, আর মোশন অফ বল রোলিং ডাউন অ্যান্ড ইনক্লাইন প্লেন দেওয়া আছে। এই চারটের মধ্যে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হচ্ছে কারেক্ট আনসার হবে অপশান সি, রোলার কোস্টার। কেন বাচ্চারা, ফ্রি ফল যখন হয়, এই যে ফ্রি ফল হলো, পেনটাকে ছেড়ে দিলাম, একটা হাইট থেকে পড়লো, ফ্রি ফল যখন হয় তখন ত্বরণ কনস্ট্যান্ট থাকে, কোনো একটা বডি জি নিয়ে নামে, তাহলে সেটা আনসার হবে না, কারণ আমার ত্বরণ পরিবর্তনশীল বার করতে হবে। তাহলে এই অপশানে ত্বরণ কনস্ট্যান্ট থাকে, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকে, তাহলে এই অপশানটা আনসার হবে না। বি অপশানে মুভমেন্ট অফ ফ্যান একটা নির্দিষ্ট স্পিডে ঘুরছে, মানে সুইচ অন করার পর ফ্যানটা একটা সার্টেন অ্যাক্সেলারেশন পেয়ে যায়, ঠিক আছে, একটা সার্টেন ইউনিফর্ম একটা অ্যাক্সেলারেশন পেয়ে যায়, সুতরাং ভেরিয়েবল অ্যাক্সেলারেশন কখনোই নয়। তাহলে বিটাও কাটা। আচ্ছা, মোশন অফ আ বল রোলিং ডাউন থ্রু ইনক্লাইন প্লেন, একটা ইনক্লাইন প্লেন দিয়ে যখন একটা বল রোল ডাউন করছে, একটা বল ইনক্লাইন প্লেন দিয়ে যখন রোল ডাউন করছে, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে বলের ত্বরণটা হচ্ছে জি সাইন থিটা। বাচ্চারা কি বললাম, একটা বল যখন ইনক্লাইন প্লেন দিয়ে রোল ডাউন করে, তখন একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে রোল ডাউন করে, ঠিক আছে, সেই ত্বরণের মানটা জি সাইন থিটা, সেটাও কনস্ট্যান্ট। আমাকে কনস্ট্যান্ট ত্বরণ বার করলে চলবে না, বার করতে হবে নট আ কনস্ট্যান্ট এরকম ত্বরণ, অর্থাৎ নট আ কনস্ট্যান্ট ভেরিয়েবল অ্যাক্সেলারেশন বার করতে হবে। তাহলে ভেরিয়েবল অ্যাক্সেলারেশন একমাত্র হবে রোলার কোস্টার। কেন বলতো, রোলার কোস্টারটা কী স্যার? রোলার কোস্টার হচ্ছে, দেখেছো না ওই তোমার সায়েন্স সিটিতে বা নিকো পার্কে যে বিভিন্ন ইভেন্টসগুলো আছে, যে বিভিন্ন ইভেন্টসগুলো আছে নিকো পার্কে, সেখানে আমরা দেখেছি না যে এরকম র্যান্ডম যে রাইডসগুলো রে ভাই, যে রাইডসগুলো আমরা দেখেছি, রাইডসগুলো আছে না বিভিন্ন, মানে যে বেশ স্কেয়ারি রাইডসগুলো, একটা মানে ওই যে ইয়েটা গাড়িটা, সেটা প্রথমে সোজা উপরে দিকে আস্তে আস্তে উঠলো, হঠাৎ করে একটা জোরে নেমে গেল, আবার আস্তে আস্তে উঠলো, আবার মোটামুটি যাচ্ছে সোজা, আবার জোরে নেমে গেল। তাহলে অনেক সময় কি হয়, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার জি নিয়ে নামছে, কখনো বা জি এর থেকে বেশি ত্বরণ 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়েও নামে। তো র্যান্ডাম, কখনো আস্তে কখনো জোরে, বিভিন্ন রকম র্যান্ডাম ত্বরণ নিয়ে নামছে, ওটাই হচ্ছে ভেরিয়েবল ত্বরণের এক্সাম্পল। তাহলে ওটাই হবে আনসার সি, দুইয়েরটা সি হবে। তাহলে চলে যাও নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 3, অ্যাকর্ডিং টু কেপলারস ফার্স্ট ল আ মুভিং প্ল্যানেট ফলোজ হুইচ অফ দ্য ফলোয়িং পাথস। অ্যাকর্ডিং টু কেপলারস ফার্স্ট ল, কেপলারের যে প্রথম সূত্র সেই অনুযায়ী মুভিং প্ল্যানেট সে কোন পাথে মুভ করে। কেপলারের 3টে সূত্রাবলী তোমাদের আমি এই চ্যানেলেই পড়িয়েছি, কেপলারের 3টা সূত্রাবলী দেখে নেবে সবাই। প্ল্যানেটারি মোশনে কেপলারের যে 3টে ল রয়েছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, সেই 3টেই কিন্তু আমরা এই চ্যানেলে পড়িয়েছি। কেপলারের প্রথম সূত্র অনুযায়ী প্ল্যানেটসগুলো সানের চারিদিকে এইরকম ইলিপ্টিক্যাল অরবিটে মুভ করে, যেখানে সানের পজিশনটা হচ্ছে ফোকাস। কোনো একটা প্ল্যানেট কখনো সান থেকে ফারদেস্ট হয়, আমাদের বিউটিফুল প্ল্যানেট পৃথিবী, আবার সেই পৃথিবী কখনো সানের ক্লোজেস্ট হয়। সান থেকে আর্থের যে ডিস্টেন্স কখনো কমে যায়, মিনিমাম হয়, কখনো বা ম্যাক্সিমাম হয়, কারণ আর্থ কখনো ফারদেস্ট পজিশনে যায়, কখনো বা ক্লোজেস্ট পজিশনে আসে। তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা R1 বলি, এই ডিস্টেন্সটাকে আমরা R2 বলি। তাই জন্য বলা হয় সূর্য পৃথিবীর যে গড় দূরত্ব সেটা হচ্ছে A = R1 + R2 / 2। এটা হচ্ছে সূর্য পৃথিবীর গড় দূরত্ব। গড় দূরত্ব হচ্ছে সূর্য পৃথিবীর গড় দূরত্ব হচ্ছে A = R1 + R2/2। তার মানে 2a কী হবে, 2a হবে R1 + R2। স্যার R1টা কি? R1টা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, R2টা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স। পৃথিবী যখন সূর্য থেকে সব থেকে দূরে থাকে সেটাকে আমরা কি বলি, অ্যাপহেলিয়ান পজিশন। আর পৃথিবী যখন সূর্যের কাছে আসে সেটাকে আমরা কি বলি, পেরিহেলিয়ান পজিশন। তাহলে একটা হচ্ছে পেরিহেলিয়ান পজিশন, একটা হচ্ছে অ্যাপহেলিয়ান পজিশন। কাছের অবস্থানটা পেরি, দূরের অবস্থানটা হচ্ছে অ্যাপ, ঠিক আছে। 2a হচ্ছে টোটাল এই ডিস্টেন্সটাকে আমরা 2a বলি, টোটাল এই ডিস্টেন্সটাকে আমরা বলি 2a। R1 + R2 হচ্ছে টোটাল ডিস্টেন্স, সেটা হচ্ছে 2a, ঠিক আছে। 2aটাকে আবার মেজর অ্যাক্সিসও বলা হয়। তো এনিওয়ে 2aটাকে আবার মেজর অ্যাক্সিসও বলা হয়, মেজর অ্যাক্সিস অফ দ্য ইলিপস সেটাও বলা হয়। তো যাই হোক, পুরো যা ইনফরমেশন দিলাম সব ইলিপস, উপবৃত্ত, সমস্ত ইনফরমেশন এটা ইলিপস বা উপবৃত্ত। তাহলে সঠিক উত্তরটা উপবৃত্ত হবে, ইলিপস, অপশান এ। বাকি দেওয়া আছে সার্কেল, হাইপারবোলা, ইরেগুলার শেপ, একটাও হবে না, কারেক্ট আনসার ইলিপস হবে। সূর্যের চারিদিকে প্রত্যেকটা প্ল্যানেট উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে এবং সূর্যের অবস্থান ফোকাসে, এই হচ্ছে ফোকাস, এই পজিশনটাকে ফোকাস বলা হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 4,
হুইচ অফ দ্য ফলোয়িং কেসেস কনভেক্স মিরর ইজ ইউজড, নিচের কোন ক্ষেত্রে কনভেক্স মিরর ইউজ হয়, নিচের কোন ক্ষেত্রে কনভেক্স মিরর ইউজ হয়, নিচের কোন ক্ষেত্রে কনভেক্স মিরর ইউজ হয়। তোমাদের আমি এই চ্যানেলে পড়িয়েছি, মনে করে দেখো। স্ফেরিক্যাল মিরর দু রকমের হয়, বলো ইয়েস অর নো, ইয়েস অর নো। স্ফেরিক্যাল মিরর দু রকমের হয়, একটা হচ্ছে কনকেভ মিরর আর একটা হচ্ছে কনভেক্স মিরর, একটা হচ্ছে কনকেভ মিরর, একটা হচ্ছে কনভেক্স মিরর। স্ফেরিক্যাল মিরর, কনকেভ মিররের ক্ষেত্রে ভেতরের দিকে রিফ্লেক্টর থাকে, ইনসাইড রিফ্লেক্টর। আর কনভেক্স মিররের ক্ষেত্রে থাকে আউটসাইড রিফ্লেক্টর। কনভেক্স মিরর হচ্ছে আউটসাইড রিফ্লেক্টর, আউটসাইড রিফ্লেক্টর, ঠিক আছে। কনকেভের ক্ষেত্রে হচ্ছে ইনসাইড রিফ্লেক্টর আর কনভেক্সের ক্ষেত্রে হচ্ছে আউটসাইড রিফ্লেক্টর। আমরা যে চামচ ব্যবহার করি না বাড়িতে চামচ ব্যবহার করি তো, স্পুন ব্যবহার করি তো, স্পুন, সেই চামচের ভেতরের দিকের যে সারফেসটা সেটা হচ্ছে কনকেভ সারফেস, কনকেভ। আর চামচের যে বাইরের দিকের সারফেসটা সেটা হচ্ছে কনভেক্স সারফেস, সেটা হচ্ছে কনভেক্স। তাহলে বাইরের দিকেরটা কনভেক্স মিরর, ভেতরের দিকেরটা কনকেভ মিরর। এখানে বলছে নিচের কোনটা কনভেক্স মিরর। দেখো কনভেক্স মিরর হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র ডিমিনিশড ভার্চুয়াল ইমেজ বানায়, ডিমিনিশড ভার্চুয়াল ইমেজ বানাবে। কনভেক্স মিরর কেবলমাত্র ডিমিনিশড ভার্চুয়াল ইমেজ বানাবে। এবার দেখো অপশান কি আছে, অপশান টর্চ আছে, টর্চ হবে না, শেভিং মিরর হবে না, ভেহিকল হেডলাইট হবে না, কারেক্ট আনসার রিয়ার ভিউ ফাইন্ডার হবে। একমাত্র আনসার অপশান ডি, রিয়ার ভিউ ফাইন্ডার, এটাই কারেক্ট আনসার। কারণ রিয়ার ভিউ ফাইন্ডারই ডিমিনিশড ভার্চুয়াল ইমেজ তৈরি হয়। দেখো আমি যখন গাড়ি চালাই, গাড়ি ড্রাইভ করছি যখন অথবা বাইক রাইড করছি যখন, আমার পাশে যে মিররটা আছে সাইডে থাকে, যেটা পিছনের ভিউ দেখার জন্য ইউজ হয়, ওখানে পিছনের প্রত্যেকটা অবজেক্টের ছোটো ছোটো ইমেজ তৈরি হয় না, পিছন দিকে যে গাড়িগুলো তাদের ছোট ছোট ভার্চুয়াল ইমেজ তৈরি হয়, ছোট সোজা ইমেজ তৈরি হয়। পিছনের যে গাড়িগুলো তার ছোট সোজা ইমেজ তৈরি হয় এই আয়নায়। ছোট মানে হচ্ছে ডিমিনিশড, সোজা মানে ভার্চুয়াল। তাহলে ডিমিনিশড ভার্চুয়াল কে বানাবে? কনভেক্স মিরর। তাহলে সঠিক আনসার কনভেক্স মিরর। বাকিগুলো হবে না, টর্চ লাইট, শেভিং মিরর, ভেহিকল হেডলাইট, এগুলো সব কনকেভ মিরর। বাকি তিনটেই কনকেভ মিরর, বাকি তিনটেই কনকেভ মিরর, বাকি তিনটেই কনকেভ মিরর। এবার গাড়ির যে হেডলাইট, গাড়ির হেডলাইটটা কিন্তু কনকেভ মিররের প্যারাবলিক টাইপ। গাড়ির হেডলাইটটাকে আমরা বলি প্যারাবলিক মিরর, গাড়ির হেডলাইটটাকে আমরা কনকেভের প্যারাবলিক টাইপটা বলি, তাই প্যারাবলিক কনকেভও বলে। তাহলে বাকিগুলো সবই কিন্তু কনকেভ মিরর। টর্চ বলো কনকেভ মিরর, শেভিং মিরর কনকেভ মিরর, ভেহিকল হেডলাইট সেটাও কনকেভ মিরর। কারেক্ট আনসার অপশন ডি হবে, যেটা একমাত্র কনভেক্স মিরর। কনভেক্সটাই খুঁজতে বলেছিল, দেখে নাও। নেক্সট কোশ্চেন নাম্বার 5, পরবর্তী কোশ্চেন নাম্বার 5, দ্য লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন ফর আ ইয়ং অ্যাডাল্ট উইথ নর্মাল ভিশন ইজ অ্যাবাউট। আচ্ছা, লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন ফর অ্যাডাল্ট উইথ নর্মাল ভিশন, অ্যাডাল্ট উইথ নর্মাল ভিশন। তো লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন এটা মানে কি বলো তো? এটা মানে হচ্ছে যে মিনিমাম কতটা ডিস্টেন্সে অবজেক্ট রাখলে আমরা অবজেক্টটাকে ক্লিয়ারলি ফোকাস করতে পারবো। আমি যখন পেপার পড়ি, আমি যখন বই পড়ি, তুমিও তাই করো। দেখো চোখের থেকে একটা মিনিমাম ডিস্টেন্সে পেপার বা বইটা রাখতে হয়, যাতে করে তুমি ক্লিয়ারলি লেখাগুলো ফোকাস করতে পারো। তার থেকে যদি কাছে নিয়ে চলে আসো, তুমি পেপার পড়তে 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 কাছে নিয়ে আসছো, ক্রমশ কাছে নিয়ে আসলে কী হবে? অপটিক্যাল নার্ভসগুলোর উপর স্ট্রেস পড়বে, তো অপটিক্যাল নার্ভসগুলোর উপর স্ট্রেস পড়বে, তো সেটা কি এক্সপেক্টেড? কখনোই নয়। তার মানে যখন আমি পেপার পড়ছি, বই পড়ছি, আমরা মিনিমাম একটা ডিস্টেন্সে ওই বইটাকে রাখবো। সেই মিনিমাম ডিস্টেন্সের ভ্যালুটা জানতে চাইছে, 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। খোঁজো অপশান সি। মনে রেখো এটা, আমাদের হিউম্যান আইতে দুটো ভিশন হয়, একটা হচ্ছে নিয়ার ভিশন, একটা হচ্ছে ফার ভিশন। এটাকে নিয়ার ভিশনও বলে। দিস ভিশন ইজ অলসো কল্ড নিয়ার ভিশন অথবা নিয়ার পয়েন্ট ভিশন। একটা হচ্ছে নিয়ার ভিশন আর একটা হচ্ছে ফার ভিশন। একটা নিয়ার ভিশন আর একটা হচ্ছে ফার ভিশন। ফার ভিশনটা হচ্ছে ইনফাইনাইট। খালি চোখে ম্যাক্সিমাম কত দূর আমরা দেখতে পাই? আমরা সূর্য দেখতে পাই, আমরা চাঁদ দেখতে পাই। সূর্য বা চাঁদ এরা তো অনেক দূরে আছে, এরা অনেক দূরে আছে মানে ম্যাক্সিমাম, মানে আমাদের রে অপটিক্সে সূর্য অনেক দূরে আছে, তো সূর্যের অবস্থানটাকে ইনফিনিটি ধরা হয়। এবার সূর্য বা চাঁদ এরা যথেষ্ট দূরে আছে, এদেরকে দেখার জন্য আমাদের আর টেলিস্কোপ কিনে আনতে হয় না। আর তুমি কি টেলিস্কোপ কিনতে যাবে সূর্য দেখার জন্য? না, আজকে সূর্য দেখবো আর টেলিস্কোপ কিনে নিয়ে আসি, না আজকে চাঁদ দেখবো আর টেলিস্কোপ কিনে নিয়ে আসি, তাই থোড়ি না হয়। আর টেলিস্কোপ ছাড়াই তো এগুলো খালি চোখে ন্যাকেডাইতে দেখা যায়। তো যেহেতু ওদের পজিশনটা অনেক দূরে আছে, তো ওই পজিশনটাকে ইনফাইনাইট বলা হয়। তাহলে মনে রেখো, ফার ভিশনটা ইনফাইনাইট হবে আর নিয়ার ভিশনটা কিন্তু অবশ্যই 25 সেন্টিমিটার হবে। সঠিক আনসার অপশান সি।
নেক্সট কোশ্চেন কত নম্বর হবে? 6 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 দেখো কি আছে, কোশ্চেনটা পড়ো, ভালো করে পড়ো কি আছে। Which of the following is true regarding formation of image in a concave mirror when the object is at infinity? এবার আবার কনকেভ মিরর আছে, কনকেভ মিরর আছে। মনে রেখো বাচ্চারা, কনকেভ মিরর কেমন ইমেজ বানায়? কনকেভ মিরর রিয়েল ব্র্যাকেটে এনি সাইজ অ্যান্ড ভার্চুয়াল ব্র্যাকেটে ম্যাগনিফাইড। দেখো কনকেভ মিরর এই দু রকমের ইমেজ বানায়। কনকেভ মিরর হচ্ছে রিয়েল ইমেজ বানায়, ব্র্যাকেটে এনি সাইজ, মিরর আছে কিন্তু, মিরর আছে কিন্তু, ভালো করে দেখে নেবে। কনকেভ মিরর দু রকমের ইমেজ বানায়, রিয়েল ইমেজও বানায়, এনি সাইজের, যেমন খুশি তোমার দরকার, সেম সাইজ, ছোট সাইজ, বড় সাইজ, পয়েন্ট সাইজ, যেমন দরকার বানিয়ে দেবে কনকেভ মিরর। হেভি ডিমান্ড কনকেভ মিররের। আবার ভার্চুয়াল ইমেজ ম্যাগনিফাইড সেটাও বানাতে পারে। তাহলে অবজেক্টের সাপেক্ষে উল্টো ইমেজও বানাবে, অবজেক্টের সাপেক্ষে সোজা ইমেজও বানাবে। এখানে কনকেভ মিররের বৈশিষ্ট্য জানতে চাইছে। যদি অবজেক্ট থাকে ইনফিনিটিতে, অবজেক্ট যদি ইনফিনিটিতে থাকে তাহলে কি হবে? চলো, এই যদি আমার কনকেভ মিরর হয় যার ভেতরের দিকে রিফ্লেক্টার থাকে, এইটা হচ্ছে মিররের অ্যাক্সিস, এইটা হচ্ছে মিররটার প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস। সেই প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল রে যদি মিররে এসে পড়ে তাহলে এরা মিরর থেকে রিফ্লেক্ট হয়ে একটা বিন্দুতে এসে মিলিত হয়। সেই বিন্দুটাকে বলা হয় ফোকাস বিন্দু, সেই বিন্দুটাকে ফোকাস বিন্দু বলা হয়। তার মানে প্যারালাল রে কেন আঁকলাম? কারণ অবজেক্ট ইনফিনিটিতে আছে। একটু আগে বলছিলাম সূর্যের অবস্থান ইনফিনিটি, সূর্য থেকে আগত রশ্মিকে আমরা প্যারালালি ধরে নেব। তাহলে প্যারালাল রশ্মি, প্যারালাল লাইট রেজ, তারা কিন্তু মিরর থেকে রিফ্লেক্ট হয়ে এফ বিন্দুতে মিলিত হচ্ছে, এফটা হচ্ছে ফোকাস। তাহলে এখানে ইমেজের নেচার কী হবে? রিয়েল হবে, অবশ্যই রিয়েল। আচ্ছা দেখি, ভার্চুয়াল কাটো, ঠিক আছে, এনলার্জড কাটো, তাহলে এ বাদ বি বাদ। এখানে যে ইমেজ তৈরি হয়েছে দেখো, প্রথম কথা পয়েন্ট ইমেজ তৈরি হয়েছে। ইমেজের নেচার কি? পয়েন্ট ইমেজ। ইমেজের নেচার হচ্ছে রিয়েল ইমেজ। তাহলে রিয়েল ইমেজ, পয়েন্ট ইমেজ কোথায় আছে? হাইলি ডিমিনিশড হবে, পয়েন্ট সাইজড হবে, রিয়েল হবে, ইনভার্টেড হবে। রিয়েল মানেই তো ইনভার্টেড, কারেক্ট আনসার অপশান সি হবে। এনলার্জড হবে না, তাহলে এ বি ডি কেটে দাও, সঠিক আনসার অপশান সি হবে। অপশান সি হচ্ছে কারেক্ট আনসার, অপশান সি, অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। কারেক্ট আনসার হচ্ছে অপশান সি, অপশান সিটাই সঠিক চয়েস হবে। হাইলি ডিমিনিশড হবে, পয়েন্ট সাইজ হবে, রিয়েল হবে, ইনভার্টেড হবে। এখানে ইনভার্টেডটা তুমি বুঝতে পারবে না ভাই, কারণ রিয়েল ইমেজ মাত্রই ইনভার্টেড হয়। যেহেতু পয়েন্ট হয়ে গেছে তুমি ইনভার্টেডটা বুঝতে পারবে না, কিন্তু রিয়েল মাত্রই ইনভার্টেড হয়, তাই জন্য সঠিক আনসারটা অপশান সি হবে। রিয়েল মাত্রই ইনভার্টেড হয়, মনে রাখবো রিয়েল ইমেজ ইনভার্টেড হয়, রিয়েল ইমেজ ইনভার্টেড হয়, রিয়েল ইমেজ ইনভার্টেড হয়। আর ভার্চুয়াল ইমেজ ইরেক্ট হয়, ভার্চুয়াল ইমেজ সোজা হয়, সোজা মানে ইরেক্ট, আর রিয়েল ইমেজ ইনভার্টেড হয়। এই রকম যদি অবজেক্ট হয়, এই যদি অবজেক্ট হয় তার সাপেক্ষে এরকম ইমেজ হলে রিয়েল, আর এরকম ইমেজ হলে ভার্চুয়াল। তাহলে ইমেজ কিন্তু দু রকমেরই হতে পারে, রিয়েল হতে পারে, ভার্চুয়াল হতে পারে, উল্টো হলে রিয়েল, সোজা হলে ভার্চুয়াল। তাহলে সঠিক আনসারটা অবশ্যই অপশান সি এখানে হবে। চলে যাও নেক্সট কোয়েশ্চেন। কত নম্বর হচ্ছে? 6 নম্বর হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 7। আমরা যখন সোলার কুকার মিররে জল গরম করি, খাবার গরম করি, সেইটা হচ্ছে আগের কোয়েশ্চেনটার এক্সাম্পল। সান থেকে আসা প্যারালাল লাইট ফোকাস বিন্দুতে মিলিত হচ্ছে, সেই ফোকাস বিন্দুতে খাবার রাখলে খাবার গরম হয়, জল রাখলে জল গরম হয়। এইভাবে ছাদে এই এক্সট্রিম স্কর্চিং হিট অফ সান, ছাদে তুমি যদি সোলার কুকার মিরর ইনস্টল করে রাখো তাহলে কিন্তু সেখানে খাবার গরম করতে পারবে, জল গরম করতে পারবে, গ্যাসের খরচা, এলপিজির খরচা বেঁচে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। দ্য নেট পাওয়ার অফ লেন্সেস প্লেসড ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার। দুটো লেন্স আছে যাদেরকে একে অপরের সাথে কন্ট্যাক্টে রাখা আছে, দুটো লেন্স যাদেরকে একে অপরের সাথে এরকম ফিজিক্যাল কন্ট্যাক্টে রাখা আছে। দুটো লেন্স মাছের মতো দেখতে, দুটো লেন্স, মনে করো এগুলো কনভেক্স লেন্স, ঠিক আছে, আমি কনভেক্স লেন্সই নিলাম। তো দুটো কনভেক্স লেন্সকে একে অপরের সাথে ফিজিক্যাল কন্ট্যাক্টে রাখা আছে। তাহলে নেট পাওয়ার, লেন্স দুটোর টোটাল পাওয়ার কত হবে? টোটাল পাওয়ারের ফর্মুলা একদমই সহজ, একদমই সহজ। টোটাল পাওয়ার হচ্ছে P1 + P2, আর কিছু নেই। দুটো লেন্স যখন ফিজিক্যাল কন্ট্যাক্টে থাকে, একটার পাওয়ার যদি P1, আরেকটার পাওয়ার যদি P2, আলাদা আলাদা পাওয়ার, ডিফারেন্ট পাওয়ার যদি P1 P2 হয়, টোটাল পাওয়ার সাম করে দাও, P1 + P2 যোগ করে দাও। দেখো কোথায় আছে? অ্যাভারেজ অফ পাওয়ার হবে না, সাম অফ পাওয়ার হবে,
প্রোডাক্ট অফ পাওয়ার হবে না, সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ দ্য পাওয়ার হবে না, সঠিক আনসার অপশন বি। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, সাম অফ দ্য পাওয়ার্স অফ অল লেন্সেস, সাম অফ দ্য পাওয়ার্স অফ অল লেন্সেস কারেক্ট আনসার। তাহলে সাতেরটা বম্বে হবে, জাস্ট যোগ করে দিলেই হবে। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, হাউ ইজ অ্যান অ্যামমিটার কানেক্টেড ইন আ সার্কিট? সার্কিটে অ্যামমিটার কীভাবে কানেক্টেড হয়? সার্কিটে অ্যামমিটার কীভাবে কানেক্টেড হয়? সার্কিটে অ্যামমিটার কীভাবে কানেক্টেড হয়? আচ্ছা, দুটো জিনিস একটু বলি। অ্যামমিটারের কি কাজ? অ্যামমিটার হচ্ছে ইলেকট্রিক কারেন্ট মেজার করে, ইলেকট্রিক কারেন্ট অ্যামমিটার মেজার করে। অ্যামমিটার হচ্ছে ইলেকট্রিক কারেন্ট মেজার করে, অ্যামমিটার মেজার করে ইলেকট্রিক কারেন্ট। আর ভোল্টমিটার মেজার করে পোটেনশিয়াল ডিফারেন্স, ভোল্টমিটার মেজার করে পোটেনশিয়াল ডিফারেন্স। অ্যামমিটারকে সবসময় সিরিজ কানেকশানে বসানো হয়, অ্যামমিটারকে সবসময় সিরিজ কানেকশানে বসানো হয়, আর ভোল্টমিটারকে সবসময় প্যারালাল কানেকশানে বসানো হয়। ভোল্টমিটারকে সবসময় প্যারালাল কানেকশানে বসানো হয়, অ্যামমিটারকে সিরিজ কানেকশানে বসানো হয়। কেন স্যার? তার কারণ হচ্ছে ভোল্টমিটারের আভ্যন্তরীণ রোধ অনেক বেশি থাকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স হাই থাকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা হাই থাকে, রাদার ভেরি হাই থাকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স ভেরি হাই থাকে, ভেরি 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 হাই থাকে, ভেরি ইন্টারনাল রেজিস্ট্যান্স ভেরি হাই থাকে ভোল্টমিটারের ক্ষেত্রে। অ্যামমিটারের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স ভেরি লো থাকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স ভেরি লো থাকে অ্যামমিটারের ক্ষেত্রে। যার আভ্যন্তরীণ রোধের মান কম থাকে তাকে তুমি সিরিজে বসাবে, আর যার আভ্যন্তরীণ রোধের মান বেশি থাকে তাকে তুমি প্যারালালে বসাবে। ঠিক আছে, এই ধরো এটাকে বলে সিরিজ কানেকশান, একটা রোধের সাথে অ্যামমিটারকে সিরিজে বসানো হলো। আবার এই একটা রোধের সাথে ভোল্টমিটারকে প্যারালালে বসানো হলো, এটাকে বলে প্যারালাল কানেকশন, এটাকে বলে সিরিজ কানেকশন। অ্যামমিটারের আভ্যন্তরীণ রোধ কম, অ্যামমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কম থাকে, তাই জন্য অ্যামমিটারকে সিরিজে বসানো হয়। আর ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স বেশি থাকে, তাই ওকে প্যারালালে বসানো হয়। তাহলে সঠিক আনসার অ্যামমিটারের কানেকশন অবশ্যই সিরিজ হবে। Question number 9. Next question number 9. Wires of different colors are used in many electrical appliances. Which of the following is true regarding them? আচ্ছা, wires of different colors are used in many electrical appliances. তোমার বাড়িতে আমার বাড়িতে এরকম প্রচুর, মানে সব জায়গাতেই প্রচুর, কি বলছি, সব জায়গাতে এরকম দেখবে আমরা যে ওয়্যারগুলো ব্যবহার করি, লাইভ ওয়্যার, নিউট্রাল ওয়্যার, আর্থিং ওয়্যার। বাড়িতে, অফিসে, সব জায়গাতেই এই ওয়্যারগুলোর ব্যবহার আছে, তোমরা জানো। বাড়িতে বা অফিসে আমরা যেখানে এসি সার্কিট সবই রয়েছে, চারিদিকে অল্টারনেটিং কারেন্ট আসছে, তো সেখানে বিভিন্ন যে তোমার বক্সগুলো আছে, সকেট বক্সগুলো, ঠিক আছে, তো সেখানে গিয়েই তুমি দেখতে পাবে যে এরকম তিনটে ওয়্যার রয়েছে, লাইভ ওয়্যার রয়েছে, নিউট্রাল রয়েছে, আর আর্থিং রয়েছে। ঠিক আছে, প্লাগ থাকে আর সকেট থাকে, সকেটের ভেতরে, বক্সের ভেতরে দেখবে এরকম মাল্টিপল কালারের ওয়্যারগুলো থাকে। কোন ওয়্যারের কী কালার সেটা বলতে হবে। প্রথমে দিয়েছে লাইভ ওয়্যার ব্ল্যাক, এটা ভুল। লাইভ মানে মনে রেখো, বাড়িতে যে মেইন কানেকশন, মেইন যেটা লাইভ, সেটাকেই ফেজ বা হট তার বলা হয়। একটা হয় লাইভ তার, তার অপর নাম হচ্ছে হট তার, তাকে আমরা ফেজও বলি, সেটা কিন্তু রেড হবে। লাইভ মানে জীবন্ত, লাইভ মানে মনে রেখো জীবন্ত। লাইভ মানে কি বলো তো? লাইভ মানে জীবন্ত। তাহলে জীবন্ত, যে জীবন্ত সে হচ্ছে লাল, লাল মানে জীবন্ত, লাল মানে জীবন্ত, লাল লাল লাল, লাইভ হচ্ছে লাল। একমাত্র অপশান বিতে আছে, তাহলে বিটাই কারেক্ট হবে। বাকিগুলোতে দেখো লাইভ ব্ল্যাক লেখা আছে, লাইভ গ্রিন লেখা আছে। আর্থিংটা গ্রিন হয়, দেখো আর্থ ওয়্যারটা গ্রিন হয়, আর্থ ওয়্যারটা গ্রিন হয়, নিউট্রাল ওয়্যারটা ব্ল্যাক হয়। ঠিক আছে, লাইভ তার যেটা সেটা রেড হবে, নিউট্রাল ওয়্যার যেটা সেটা ব্ল্যাক হবে, আর্থিং তারটা গ্রিন হবে। ইদানিং আর্থিং তার গ্রিনের, গ্রিন তো থাকেই, অনেক সময় ইয়েলোও থাকে, অনেক সময় কিন্তু ইয়েলোও থাকে। তাহলে একটু মুছে ইয়েলো লিখে দিই। গ্রিন তো থাকেই, নিশ্চয়ই ডেফিনেটলি থাকে, ইয়েলোও থাকে অনেক সময়। ঠিক আছে, তাহলে মনে রেখো লাইভ তার যেটা সেটা রেড হবে, লাইভ তার রেড হবে, অনেক সময় ব্রাউনও থাকে। আর নিউট্রাল তারটা ব্ল্যাক রেখে দাও, আর আর্থিং তার যেটা সেটা হচ্ছে গ্রিন হবে বা ইয়েলো হতে পারে। তবে এখানে যে তিনটে লেখা আছে এগুলো ইন্টারন্যাশনাল কোড। তবে আমি কি বললাম, লাইভ তারটা রেডের জায়গায় ব্রাউন অপশান থাকতে পারে, রেডও হয়, ব্রাউনও হয়, আর আর্থিং তার গ্রিনও হয়, ইয়েলো হয়, আর নিউট্রাল তার যেটা
সেটা ব্ল্যাক হয়। তবে আমরা গ্রিনটা মনে রাখতে পারি, গ্রিনটা খুব ভালো মানে মনে রাখার মতো অপশান। আর আর্থ মানে মাটি, মাটি মানে সবুজের কাছাকাছি, তো অবশ্যই সবুজ মনে রাখো গ্রিন। আর নিউট্রাল হচ্ছে ব্ল্যাক, এই তিনটে মনে রাখো। বাকিগুলো কেন কেটে দিলাম, দেখেই কেটে দিলাম, কারণ লাইফ কখনো গ্রিন হয় না, লাইফ কখনো ব্ল্যাক হয় না, লাইফ কখনো ব্ল্যাক হয় না। তো যে কারণে এ কাটা, সি কাটা, ডি কাটা, সঠিক আনসার বি হবে। ঠিক আছে, চলো 9 নম্বর কোশ্চেনও সলভ হয়ে গেল। এবারে যাব কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10, দ্য রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টর ড্যাশ অ্যান্ড আ সেমিকন্ডাক্টর ড্যাশ অন হিটিং। রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টর, কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কী হবে আর সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্স কী হবে যদি হিটিং করা হয়, যদি হিট সাপ্লাই করা হয়। কন্ডাক্টরের ক্ষেত্রে দেখে নাও বাচ্চারা, কন্ডাক্টরের ক্ষেত্রে যত টেম্পারেচার বাড়বে, টেম্পারেচারের সাথে এটা হচ্ছে রেজিস্ট্যান্সের কার্ভ। কন্ডাক্টরের ক্ষেত্রে, কন্ডাক্টর মানে মেটাল, তাদের ক্ষেত্রে গুড কন্ডাক্টর যারা, তাদের ক্ষেত্রে টেম্পারেচার যত বাড়বে তত রেজিস্ট্যান্স বাড়বে, ইনক্রিজ করবে। তাহলে প্রথম বক্সটায় বসবে ইনক্রিজেস। কন্ডাক্টরের টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে। সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে আবার গ্রাফ আঁকো, রেজিস্ট্যান্স আর টেম্পারেচারের গ্রাফ আঁকো। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়। কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে। তাহলে দেখো এখানে রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর ইনক্রিজ হবে, সেমিকন্ডাক্টরের জন্য ডিক্রিজ হবে। তাহলে ফার্স্ট অপশানটি কারেক্ট আনসার। বিতে ইনক্রিজ দেওয়া আছে, সিতে ডিক্রিজ দেওয়া আছে, ডিতে ডিক্রিজ দেওয়া আছে। কারেক্ট আনসার অপশান এ হবে। অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, কন্ডাক্টর হলে ইনক্রিজ, সেমিকন্ডাক্টর হলে ডিক্রিজ। এইরকম ভালো ভালো কোয়েশ্চেন কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আজকের জন্য এতটাই ছিল। আমরা সিএইচএসএল ওরিয়েন্টেড কোয়েশ্চেন করালাম, সিএইচএসএল টায়ার 2 26 তারিখ যে পরীক্ষাটা আছে তার জন্য কিছু ভালো ভালো কোয়েশ্চেন প্র্যাকটিস করালাম। এরকমই কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাকবো। তো তোমরা অবশ্যই কিন্তু রাইস স্মার্ট ইউটিউব বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ক্লাস ভালো লাগলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থেকো।